নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024 লোকসভা নির্বাচনের পঞ্চম দফা হয়ে গেছে 20 মে, 20 তারিখে হয়ে গেছে। কিন্তু তারপরে আমি একবারও বলিনি যে কি হতে পারে। সবাই তাদের মতো করে বলেছেন যে এটা হতে পারে, ওটা হতে পারে, অনেকেই বলে দিয়েছেন। অনেকের আপনারা বিশ্লেষণ শুনে নিয়েছেন, কিন্তু আমি বিশ্লেষণ করতে পারছিলাম না। অনেকেই বলেছেন আপনি কেন বলছেন না। আমি প্রত্যেকবার হয়ে যাওয়ার পরেই বলেছি, কিন্তু সঙ্গে সঙ্গে না, একদিন দুদিন পরে। এটা একদম 3 দিন পরে বলছি। কেন বলছি 3 দিন পরে? তার কারণ হচ্ছে পঞ্চম দফা নির্বাচনটা কিন্তু অনেকের মাথায় গুলিয়ে দিয়েছে। পঞ্চম দফা নির্বাচন কিন্তু ভয়ঙ্কর হয়েছে, এবং এই নির্বাচনটা কিন্তু একটা অদ্ভুত মাত্রা আনবে বাংলার এই রাজনীতিতে। ষষ্ঠ দফা সপ্তম দফা নিয়ে আমি বলছি না, পঞ্চম দফা যেটা হয়ে গেছে। আর এটা কোনো আমি এক্সিট পোল বলছি না, এটা আমি বলছি যেটা তথ্য, যেগুলো সব শুনেছি, জেনেছি, যতটা জানি আর কি, যতটা বুঝি এবং যতটা খোঁজ খবর পেয়েছি তার ভিত্তিতে। এখন এক্সিট পোল ফেক্সিট পোল ভাববেন না, আমার ভুল হতে পারে, অবশ্যই ভুল হতে পারে, কারণ ভুল মানুষ মাত্রই হয়। আমি একদম কোনো বড় কোনো মানে কি বল হিসাব করা ওই রাজনীতিবিদ এরকম তো নই, তাই আমার ভুল হতে পারে। সবাই সবার মতো ধারণা দিয়েছে, আমার ধারণাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো করে শুনবেন। এই পঞ্চম দফায় যে কটা আসনে ভোট হয়েছে, মানে লোকসভা আসনে, সেই লোকসভা আসন হচ্ছে 7টা, তাই তো? শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, তারপর হুগলি, আরামবাগ, ব্যাস, এই 7টা লোকসভা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে সবাই বলে দিয়েছেন না যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা পাবেই, এটার মধ্যে অনেকগুলো আমার কাছে কনফিউজ হয়ে গেছি আমি। কেন বলুন তো? তার কারণ হচ্ছে যা খবর পেয়েছি তাতে মোটামুটি 3-4টে সিট বাদ দিন, ওটা ফিক্সড হয়ে আছে। আমি আপনাদের সেভাবেই বলে দিচ্ছি, মানে 3-4টে সিট কীভাবে ফিক্সড হয়েছে, কেন প্রবলেম আছে, কোথায় একটা কি গন্ডগোল হচ্ছে, মানে কোথায় কে পেতে পারে, খুব ঠান্ডা মাথায় শুনবেন। প্রথমত বলি আপনাদের, 7টা যে লোকসভা আছে তার মধ্যে একদম বিজেপির যদি বলেন গড়, সেটা হচ্ছে বনগাঁ। বিজেপিতে এখানে শান্তনু ঠাকুরকে হারানোর ক্ষমতা না, তৃণমূলের হয়নি, তৃণমূল হারাতে পারবেও না, এটা বাস্তব কথা, সবাই জানতাম। শান্তনু ঠাকুর এখানে জিতবেই, এটা একদম প্রত্যেকে জানেন, এটা নিয়ে আমার বলার কিছু নেই, আপনিও জানেন, আমরা সবাই জানি। এরপরেই আসন হচ্ছে, আমি যেটা ভেবে রেখেছি, মানে আমার কল্পনা, সেটা হচ্ছে অর্জুন সিং। যতটা খবর পেয়েছি যে অর্জুন সিং কিন্তু সেই জায়গায় ছিলেন না, যদিও তার এই একবার বিজেপি থেকে তৃণমূলে যাওয়া, তৃণমূল থেকে বিজেপিতে আসা, এই এদিক ওদিক করাটায় অনেককে কিন্তু বিরূপ হয়েছে। সেই ভোটটা কিন্তু পার্থভূমিকের দিকে যাচ্ছে। তবুও অর্জুন সিংকে কিন্তু এখনই হারানো তৃণমূলের পক্ষে সম্ভব হয়নি। তাই তৃণমূল এই সিটটা জিতবে এটা আমি আশা করি না, মানে আমার অনুমান এটা বিজেপি জিতবে, এবং এখানে অর্জুন সিং আবার জিতবেন এবং আবার বিজেপি ঝান্ডা উড়িয়ে আবার তিনি যাবেন। এটা হচ্ছে ব্যারাকপুর। এরপরে আপনি যদি দেখেন, আমি একদম ফিক্সড করে বলছি, এবার আপনি চলে আসুন বিজেপির ফেভারে যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে একটা হুগলিতে লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জি। মজার ব্যাপার হচ্ছে, রচনা ব্যানার্জিকে যারা ভেবেছিলেন এই দই দাম কত, গরু ধোঁয়া উঠছে না, এই যে একটা হয়েছিল না, তাতে কিন্তু কোনো এফেক্ট আনেনি। অনেক মানুষ ভোট দিয়েছে, কিন্তু রচনা ব্যানার্জি নিজস্ব একটা ইমেজ কাজ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে ডববাজি এগুলো আছে। তৃণমূল কিন্তু খেলে দিয়েছে, এবং সেখানে লকেট চ্যাটার্জির সঙ্গে কিন্তু রচনা ব্যানার্জির ভালো লড়াই হয়েছে। লকেট চ্যাটার্জি জিতবেন, মার্জিন তার অতটা থাকবে কি না সেটা বলতে পারবো না, কিন্তু তিনি জিতবেন। এটা আপাতত আমার যা ধারণা, যা শুনেছি, তাতে মনে হচ্ছে লকেট চ্যাটার্জিকে এবারও হারানো সম্ভব হলো না তৃণমূলের পক্ষে, তিনি জিতলেন মনে হয়। এরপরে চলে আসুন আরামবাগ। আরামবাগটা একটা অদ্ভুত জায়গা, যেখানে কিন্তু তৃণমূল ভেবেই ছিল যে তারা জিতবে, কিন্তু ধীরে ধীরে আরামবাগটা হাতছাড়া হয়ে গেল। অরূপকান্তি দিগার, অর্থাৎ বিজেপির যিনি ক্যান্ডিডেট, তিনি তার ক্যারিশমা তো দেখাচ্ছেন, মোদিজির ক্যারিশমা তো আছেই, তার সঙ্গে সঙ্গে মিতালি বাগ হাজার চেষ্টা করলেও অপরূপা পোদ্দারকে হারিয়ে, মানে অপরূপা পোদ্দারকে সরিয়ে তৃণমূল যে ভুল করেছে সেটা কিন্তু ফল তারা পাবে। আরামবাগে কিন্তু অপরূপা পোদ্দার একটা ফ্যাক্টর ছিল, অপরূপা পোদ্দারের একটা ভোট ব্যাংক ছিল, অপরূপা পোদ্দারের একটা নিজস্ব জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু তৃণমূল হারিয়েছে। ফলত অপরূপা পোদ্দারের যে কি বলবো অনুপস্থিতি হারে হারে অনুভব করবে আরামবাগের তৃণমূলের লোকেরা, এবং সেটাই বাস্তব ক্ষেত্রে হয়ে দাঁড়াবে, যেটা আমি খবর পেয়েছি। তাই আরামবাগ সিটটাও কিন্তু অরূপকান্তি দিগার তিনি কিন্তু জিতছেন, মানে বিজেপি জিতছে, এটা আমাদের ধারণা। এরপর আমরা সোজা চলে যাই, চলুন, যেটা একদম মানে তৃণমূল পাবেই এরকম একটা সিট, সেটা হচ্ছে উলুবেড়িয়া, মানে যেখানে আমি থাকি, উলুবেড়িয়া লোকসভা। এখানে এই সিটটা কিন্তু তৃণমূল নিজের জায়গায় ধরে রাখবে। তার পেছনে কারণ হচ্ছে অনেকগুলো। প্রথমত সেই কারণগুলো মানে ব্যর্থতা নিয়ে আমি এখন আলোচনা করছি না, তবে একটা কথা বলে রাখি আপনাদের,
এখানে যে ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি জেলা সভাপতি, কিন্তু তা সত্ত্বেও সাংগঠনিক স্থিতি সেভাবে ছিল না এবং প্রচারটাও সেভাবে হয়নি সর্বত্র। তবে হ্যাঁ, বেশ কিছু বিধানসভায় ভালো ফল করবে। তবে 7টা বিধানসভায় জিতে একদম লোকসভা জেতার জায়গায় বিজেপি নেই। নিজের জায়গা উলুবেড়িয়া পূর্ব, সেটাও যদি অরুণোদয় পাল চৌধুরী জেতেন তাহলে কিন্তু বড় ব্যাপার, কারণ সেটাও জিতবে বলে আমার অন্তত হিসাবে নেই। এটা হচ্ছে তার উলুবেড়িয়া স্থিতি। কাজে এই আসনটা সাজদা আহমেদ কিন্তু 100% জিতবে, মানে আমার মনে হয়। এটাকে আটকানোর ক্ষমতা অরুণোদয় পাল চৌধুরী বা বিজেপির হলো না, এটা হলো একদম ফিক্সড তৃণমূলের আসন। এখানে সবুজ আবির উড়বে, শাসানি হবে, এমনিই চলছে গরম ফরম, আরও চলবে। এবার চলে যাই এখান থেকে সোজা কল্যাণ ব্যানার্জি। মজার ব্যাপার দেখুন, কল্যাণ ব্যানার্জি আসনটাকে কিন্তু আমি আগেই বলেছিলাম যে এটা কল্যাণ ব্যানার্জি পেতে পারে। আমার দেখবেন যেগুলো আগে বলেছিলাম, মানে 2024 লোকসভায় বাংলায় 42টা আসনে কী হতে পারে, তার মধ্যে আমি বলেছিলাম কল্যাণ ব্যানার্জি কিন্তু জিতবে। কিন্তু এখানে একটা ফ্যাক্টর কাজ করছে। কবির শঙ্কর বোস তিনি দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন আমার তার প্রাক্তন জামাই। এটা একটা লড়াই হলো, কিন্তু লড়াই হলে কি হবে জানেন, এইখানে মানুষ যে ভোট দিয়েছে, যতটা আমি শুনেছি অনেকেই কিন্তু দেশের জন্য ভোট দিয়েছে। যেটা আমি প্রশ্ন করেছিলাম যে দেশের জন্য নাকি বাংলার জন্য, উত্তর এসেছিল দেশের জন্য। তো দেশের জন্য যারা উত্তর দিয়েছিলেন তারা কিন্তু কেউ রাজনীতি করেন না, তাদের উত্তর একটু হলো চিন্তায় ফেলেছে আমাকে, কারণ এখানটা কিন্তু লড়াইটা অন্যরকম হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে আবার দীপশিতা ধর কিন্তু ভোট ভালো কাটবে। সিপিএম কিন্তু এখানে ভোট কাটাকাটিতে এগিয়ে এসছে। এবার সিপিএম যদি ভোট কাটে তাহলে কল্যাণ ব্যানার্জি ড্যাং ড্যাং করে জিতবে, মানে অল্প ভোটে হলেও জিতে যাবে। দীপশিতা ধর কিন্তু একটা ফ্যাক্টর হয়ে গেল, অর্থাৎ সিপিএম এখানে কিন্তু ভালো খাটলো। এবার সিপিএম যদি সেই জায়গা না করতে পারে তাহলে কিন্তু এই সিটটা ফরকে যাবে, শ্রীরামপুরটা, মানে কল্যাণ ব্যানার্জি। তবে এখনো পর্যন্ত যা খবর বা ট্রেন্ড, তাতে মোটামুটি কল্যাণ ব্যানার্জি জায়গাটা কিন্তু এখনো রয়েছে হালকা করে, আমার মনে হচ্ছে। দেখুন, আপনার নাও মনে হতে পারে। তবে আমি আবারও বলছি, এই আসনটা নিয়ে কিন্তু আমার একটু চিন্তা আছে। এরপরে যদি আমরা চলে যাই হাওড়াতে কি হবে, অর্থাৎ 7টার মধ্যে আমি 6টা বলে দিলাম। এবার হচ্ছে হাওড়া, যেখানে প্রসূন ব্যানার্জি এবং রথীন্দ্রনাথ চক্রবর্তী এবং প্রসূন ব্যানার্জি, এই দুজনের মধ্যে লড়াই। এখানে আবার সিপিএম এ সব্যসাচী চ্যাটার্জি দাঁড়িয়েছেন, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে সিপিএম তো এখানে ভোট পাবে, কারণ সিপিএম এ আগেও এখানে ভোট পেতো ভালোই। তো সেখানে এই হাওড়ায় দাঁড়িয়ে, হাওড়া লোকসভায় দাঁড়িয়ে সিপিএম এর একটা ভোট আসবে, প্রায় 1 লাখের কাছাকাছি ভোট তারা পায়। সেই ভোটটা তারা রাখতে পারবে কিনা দেখার ব্যাপার। তবে একটা কথা বলা যেতে পারে, এর আগে যিনি দাঁড়িয়েছিলেন রন্তিদেব সেনগুপ্ত, তার চেয়ে কিন্তু ডক্টর রথীন চক্রবর্তী অনেক অনেক বেশি লড়াই লড়েছেন, অনেক বেশি। এবং এখানে গিয়ে কিন্তু সবাইকে একটু চিন্তায় পড়তে হয়েছে, কারণ প্রসূন ব্যানার্জি যেভাবে ড্যাং ড্যাং করে জিতে যাওয়ার জায়গায় ছিলেন আগে, সেটা কিন্তু এবারে নেই। মানে একদম হুড়ুর করে জিতে যাব, এত ভোটে জিতে যাব, টাফ। কারণ রথীন চক্রবর্তী কিন্তু এতগুলো প্রার্থীর মধ্যে আমি দেখলাম দারুণ প্রচার করেছেন, এবং তার প্রচারের মাত্রা ছিল ভয়ঙ্কর। এবং যেভাবে তিনি সবাইকে নামাতে পেরেছেন, যেভাবে সাংগঠনিকভাবে সবাই নেমেছে, নামাতে পারার কথা বললে ভুল হবে, সবাই মিলে নেমেছিল রথীন চক্রবর্তীকে জেতানোর জন্য, এটা কিন্তু একটা দাগ ফেলেছে, এটা কিন্তু একটা দাগ কেটে গেছে। এবং সেটার জন্য দেখার বিষয় যে এখানে কী হয়। যদি সব্যসাচী চ্যাটার্জি আবার ভোট কাটে, দেখুন সিপিএম কিন্তু কার্যত ভোট কাটার জায়গায় পরিণত হয়ে গেছে। যদি ভোট কেটে নেয় তাহলে কিন্তু এখানে আবার প্রসূন ব্যানার্জির আবার সেই জোড়া ফুল ফুটবে, নচেত পদ্ম ফুল হয়ে যাবে এখানে। তাই এই কনফিউজড কিন্তু আমার দুটো, একটা ফিক্সড উলুবেড়িয়া, ফিক্সড তৃণমূল পাবেই, আর 4টে বিজেপি পাবে, এটা কিন্তু আমার ফিক্সড মনে হচ্ছে। দেখুন, আমার এটা ধারণা, এবার আপনার ধারণার সঙ্গে নাও মিলতে পারে, আমি আবারও বলছি নাও মিলতে পারে। আমি আজকে দেখলাম সকালবেলা, কি মজার ব্যাপার আপনাকে বলি শুনুন, একজন ফোন করে বলছে, আচ্ছা আপনি 6ষ্ঠ দফায় বললেন সবাই পেয়ে যাবে, সব কটা সব বিজেপি পেয়ে যাবে, হ্যাঁ? আমি বললাম হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে, আপনার নাও হতে পারে মনে। ঠিক আছে, আপনি 4ঠা জুনের পরে আপনার সঙ্গে ফোনে কথা বলবো। ভাও, আমি আবার বললাম আপনি আমাকে ধমকি দিচ্ছেন কেন? ধমকি দিচ্ছেন নাকি? দেখুন, আমি তো বললাম আপনাদের বলি, আমি সাংবাদিক কম, সাংবাদিক নই তো, সাংবাদিক আর কী বলবো। রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি, কেউ ধমকি দিলে আমার মটকা খটকে গেলে আমি আবার বাল্মীকি থেকে রত্নাকর, হঠাৎ করে সেরকমভাবে বলে ফেলেছি কথা। তারপর দেখলাম তিনি বললেন যে না না, আমি ওইসব বলিনি, আমি আপনাকে ধমকি দিইনি, আমি বলছি যে এটা। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার আমি বুঝতে পারি না, মানে বুঝতে পারি না, সেটা হচ্ছে এরকম কেন প্রেডিকশন মিলতে পারে, নাও মিলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো হেরে ভূত হয়ে গেলেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন নাকি ফোন করে, কি দিদি বাংলা তার মেয়েকে চাই, হয়ে গেল তো? নাকি অভিষেক ব্যানার্জিকে বলেন, খুব তো বলেছিলে, হ্যাঁ ভাইপো
দিদি পিসি জিতবে, কাঁচকলা হলো, হেরে গেল, কি হবে বলেন? মানে আমাদের ফোন নম্বর থাকে বলে বলতে খুব সুবিধে, কিছু পারি না, আমি বলে দিলাম, গরম দিয়ে দিলাম। কি বলি আপনাদের, প্রেডিকশন সবার মেলে না। 2021 আমি প্রেডিকশন করেছিলাম যেগুলো, সেগুলো মেলেনি। কি করে জানবো? জয়প্রকাশ মজুমদারের মতো লোকেরা বসে আছে, মুকুলার বেরোনোর জন্য দেরি, মানে পা বাড়িয়ে আছে, কি করে জানবো আমরা? জানতাম না তো যে ভেতরে কথা বের করার জন্য মুকুল রায় বসে আছে, জয়প্রকাশ মজুমদার বসে আছে, এদের আবার কোথায় গিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রবলেম ছিল, এসবগুলো আমরা জানতাম না। আজকে বুঝছি যে শুভেন্দু অধিকারী প্রবলেমের জন্য এরা সবাই সাবোতাজ করেছে, আর সাবোতাজ করেছিল বলেই ফল এখানে উল্টো হয়েছিল। এবার আর সাবোতাজ করার জায়গায় কেউ নেই। শুভেন্দু অধিকারী চুটিয়ে খেলছেন, সুকান্ত মজুমদার চুটিয়ে খেলছেন, সবাই খেলছেন। তাই এবার বলা যায় বুক ঠোকে। যাই হোক, এটা ছিল আমার মানে কি বলবো বিশ্লেষণ। ভুল হতে পারে, আমি আবারও বলছি, যদি মনে ঠিক বলেছি, আপনার যদি মনে হয় ঠিক বা কোথাও ভুল জানাবেন কিন্তু। হ্যাঁ, আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন, যদিও আজকে নয়, আবার কালকে। তাই এখনকার মতো আসি, খুব খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।